সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই যুদ্ধ চলছে, এই যুদ্ধে ইরান ইসরায়েলের উপর সরাসরি যেমন হামলা করছে, তেমনি একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কিন্তু সরাসরি সেভাবে হামলা করতে পারছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে দূরত্ব রয়েছে, সে অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা করা ইরানের জন্য সম্ভব নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হামলা না করলেও উপসাগরীয় অঞ্চলে বা মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্বার্থ সংশ্লিষ্ট সামরিক স্থাপনা রয়েছে, সেগুলোর উপর কিন্তু ইরান হামলা করছে। তো এই হামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার উপর করলেও সেগুলো মধ্যপ্রাচ্যে বা উপসাগরীয় অঞ্চলে হওয়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই মূলত হামলা করছে। এবং এই ব্যাপারে ইরান বলছে যে আমাদের প্রতিবেশী কোনো দেশের উপর আমরা হামলা করছি না, আমরা হামলা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। তো ইরানের সাথে উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো রয়েছে, তাদের বৈরিতা বেশ পুরনো। মূলত ইরানের হাত থেকে বাঁচার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এই দেশগুলো তাদের নিজেদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি করার অনুমতি দেয় নিজেদের নিরাপত্তার স্বার্থে। তো এবার যেভাবে ইরান উপর্যুপরি দেশগুলোতে হামলা করে যাচ্ছে বিরতিহীনভাবে, এখন সত্যি প্রশ্ন উঠেছে যে উদ্দেশ্যে উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশে সামরিক ঘাঁটি করার অনুমতি দিয়েছে, তাদের কি সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে, নাকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবার গুটি হয়ে গেছে? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে এই দেশগুলোর ভূখণ্ড নিজের ইচ্ছামতো ব্যবহার করছে। তো এর মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, সেটি হলো তাহলে তাদের আসল শত্রু কে, ইরান নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সেখানে জায়গা দিয়েছে ইরানের হাত থেকে বাঁচার জন্য, আর ইরান সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে উপর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই দেশগুলোর উপর আক্রমণ করে তাদের সম্পদ এবং মানুষের জীবনকে তারা হুমকির মুখে ফেলে দিয়েছে। তাহলে তাদের আসল শত্রু কে? এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা সেখানে জেনে নেই যে এখানে এই নিবন্ধটিতে কি উঠে এসেছে। এই খবরটির শিরোনাম বলছে যে আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? খবরটির বিস্তারিত বলছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জোসেফ মাসাদ। তার সাম্প্রতিক এক নিবন্ধে উঠে এসেছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি এসব দেশকে সুরক্ষা দেওয়ার বদলে উল্টো চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যে হামলা শুরু হয়েছে, তাকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতি অস্থির সময় পার করছে। ইসরায়েল এবং মার্কিন বিমান বাহিনী সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিচ্ছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই চরম উত্তেজনার মাঝে আরব দেশগুলোর নীরবতা অনেককেই অবাক করেছে। ওমান ছাড়া আর কোনো আরব দেশ ইরানের উপর এই হামলার নিন্দা জানায়নি। এমনকি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বা হাজারো বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের ঘটনায়ও আরব দেশগুলো শোক প্রকাশ করেনি।
বিপরীতে তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশও ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে। আলজেরিয়ার মতো দেশগুলো যারা একসময় সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিল, তারাও এখন মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করে ইরানের পাল্টা হামলার বিরুদ্ধে আরব দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেছে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে। জর্ডান এবং উপসাগরীয় দেশগুলো দাবি করছে যে ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, অথচ তারা মার্কিন বাহিনীকে নিজেদের ভূমি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ করে দিচ্ছে। এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর সংশ্লিষ্ট দেশের সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দ্বিপাক্ষিক চুক্তির দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র এসব দেশের আকাশসীমা ও ভূখণ্ডকে যথেচ্ছ ব্যবহার করছে, অথচ ইরান যদি রাশিয়া বা চীনের কোনো ঘাঁটি ব্যবহার করে একই কাজ করত, তবে এই আরব দেশগুলো নিশ্চিতভাবেই তাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করত। অর্থাৎ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করছে, এটিকে তারা অপরাধ মনে করছে না বা অন্যায় মনে করছে না। কিন্তু একই কাজ যদি ইরান রাশিয়ার কথা বলছে যে যদি রাশিয়া বা চীনের কোনো ঘাঁটি ব্যবহার করে যদি একই কাজ করত, তখন তারা কিন্তু ঠিকই যুদ্ধ ঘোষণা করত। ঐতিহাসিকভাবে দেখা গেছে 1979 সালের বিপ্লবের পর ইরান কখনোই কোনো আরব দেশকে আগে আক্রমণ করেনি। এমনকি 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় যখন আরব দেশগুলো সাদ্দাম হোসেনকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল, তখনও ইরান তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরব শাসকরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইরানকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করার যে কৌশল নিয়েছেন, তা শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য বা তাদের নিজেদের নিরাপত্তার জন্য কোনো সুফল বয়ে আনেনি, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে এই জোট তাদের আরও বিপদের মুখে ফেলেছে। বর্তমান যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে যদি আরব দেশগুলো শিক্ষা না নেয় যে তাদের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি ইরান নয়, বরং মার্কিন ইসরায়েলি জোট, তবে ভবিষ্যতে তাদের আরও ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। রাশিয়া ইতিমধ্যে আরব দেশগুলোর তথাকথিত নিরপেক্ষতার ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলেছে। লেখক জোসেফ মাসাদ স্পষ্টভাবেই দেখিয়েছেন, মার্কিন সামরিক উপস্থিতি এই অঞ্চলে শান্তির বদলে কেবল সংঘাতই ডেকে আনছে। ফলে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আরব বিশ্বকে তাদের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে এখন থেকে ভাবতে হবে। অর্থাৎ তারা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে তাদের এখন সরে নতুন করে বিষয়গুলো নিয়ে আবার ভাবতে হবে। তারা কি আসলে ইরানকে তাদের এক নম্বর শত্রু বিবেচনা করে এখন যেরকমভাবে নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে সেখান থেকে ইরান কিংবা ফিলিস্তিনি হামলার যে সুযোগ তারা করে দিয়েছে, এটি করে তারা কি ইরানের নিশানা হয়ে ভবিষ্যতে থাকবে, নাকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবে যে তোমাদের সামরিক ঘাঁটিগুলো এখান থেকে গুটিয়ে নাও, তোমাদের এই সামরিক ঘাঁটির কারণেই আমরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি, আমাদের ভূখণ্ড, আমাদের সম্পদ, আমাদের জনগণের জীবন নিরাপত্তাহীনতায় রয়েছে। তো এই বিষয়টি নিয়ে এই যুদ্ধ মধ্যে কিংবা যুদ্ধ শেষ হওয়ার পর এখন আরব যে শাসকরা রয়েছে তারা ভাবে কিনা সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।